আজ দুদকের মামলায় ডক্টর ইউনূস সহ ৭ জন উপদেষ্টা গ্রেফতার হয়েছে, একসাথে ১০ জন পালিয়ে গিয়েছে। দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহে ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুদকে। এদিকে আজ একসাথে ১০ জন উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছে। দুদকের অভিযানে ডক্টর ইউনূস সহ ৭ জন উপদেষ্টা গ্রেফতার হয়ে আজকে। এই নিয়ে রাজপথ উত্তাল, সন্ধ্যার পর ধ্বংসলীলা চলছে। ইউনূস এখন বিচার আইনজ্ঞ খুঁজে পাচ্ছে না। সে বুঝতে পারছে আগামী দিনে তার বিরুদ্ধে কিরকম সমস্ত আঘাত আসতে চলেছে, আইনি আঘাত। ও এখন রাষ্ট্রপতি হওয়ার জন্য এখন ছটপট করছে, বোধহয় রাষ্ট্রপতি হয়েও যাবে। 24 সালের জুলাই আগস্টে নির্বিচারে পুলিশি স্থাপনাগুলোতে হামলা ও পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্তে মাঠে নামছে পুলিশের একাধিক টিম। বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব ঘটনার তদন্তে ছিল চরম আপত্তি, কিন্তু নতুন নির্বাচিত সরকার এসব পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গ্রিন সিগন্যাল দিয়েছে। যে টোকাই সমন্বয়কদেরকে এমন ভাবে ধোলাই দেওয়া হবে যে মাইর করা হবে কিন্তু বিচার পাবে না। এই টোকাই সমন্বয়কদেরকে কিন্তু 2-3 দিন ধরে আবার ধোলাই শুরু হয়ে গিয়েছে। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। এদিকে কোনোভাবেই শেষ রক্ষা হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস ও সমন্বয়কদের। এবার আন্তর্জাতিক মামলায় ফেসে গেলেন তিনি। হ্যাঁ, এবার চারদিকে বিভিন্ন মামলায় ফেসে গিয়েছেন ডক্টর ইউনূস সরকার। অন্যদিকে আজকে অসংখ্য উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছে তাদের প্রাণ বাঁচাতে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা হয়েছে এবং দেশের অনেক নেতাকর্মীরাও ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। কারণ ডক্টর ইউনূস যখন 18 মাস দেশ চালিয়েছিলেন, সেই 18 মাসে অনেক কুকর্ম, অনেক টাকা পাচার, অনেক কিছুই হয়েছে। এখন সবকিছু প্রকাশ্যে আসে এবং সবাই বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ডক্টর ইউনূসের অবস্থা এবং দেশের পরিস্থিতি, সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। বাংলাদেশের এক ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা। চলতি মাসেই দেশে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসে নতুন সরকার। এরপরই বিদায় নেয় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা। কিন্তু দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহে ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুদকে। কি আছে সেই শত শত অভিযোগের নথিতে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগের স্তূপ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয়ে। দায়িত্ব ছাড়া মাত্র এক সপ্তাহের ব্যবধানে অভিযোগের যে জোয়ার শুরু হয়েছে তাকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা। সম্প্রতি এক গণমাধ্যমে উঠে এসেছে এমনই তথ্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী সাবেক প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের কোনোটিতে নাম প্রকাশ করা হয়েছে, আবার কোনোটিতে জমা পড়েছে বেনামে। তবে দুদক সূত্র নিশ্চিত করেছে যে প্রতিটি অভিযোগই প্রচলিত নিয়ম অনুযায়ী কঠোরভাবে যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সেগুলোকে নিয়মিত অনুসন্ধানের আওতায় আনা হবে। অভিযোগের তালিকায় সবচেয়ে আলোচিত নাম সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের অর্থ আত্মসাতের মাধ্যমে নিজের নামে ট্রাস্ট গঠন করার অভিযোগ তুলেছেন গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী আয়কর ফাঁকি দিতে এবং নিজের পরিবারের ভরণ পোষণের জন্য তিনি এই ট্রাস্ট ব্যবহার করছেন। একই সাথে প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকাকালীন তিনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। পিছিয়ে নেই সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও। তার বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্যের 1 ডজনেরও বেশি অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে এক শিল্প গ্রুপের সিইও কে 20 কোটি টাকার বিনিময়ে জামিন দেওয়া এবং গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন করানোর ক্ষেত্রে মোটা অঙ্কের লেনদেনের তথ্য দুদকের নথিতে উঠে এসেছে। বিস্ময়কর তথ্য মিলেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির পাহাড়সম অভিযোগ জমা পড়েছে, যেখানে ভুক্তভোগীরা নাম পরিচয় সহ ঘুষের বিনিময়ে কাজ না পাওয়ার তথ্য প্রমাণ দিয়েছেন। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং অবৈধ বিটকয়েন লেনদেনের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। একইভাবে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ ও অন্যের সম্পত্তি দখলের অভিযোগের পাশাপাশি তার স্বামীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভিযোগও জমা পড়েছে।
অন্যান্য উপদেষ্টাদের মধ্যে সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপ ও বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে হাসপাতালের কেনাকাটা টেন্ডার জালিয়াতির অভিযোগ রয়েছে। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ যে ঘোষণা দিয়েছেন তা কেবল একজন আইনজীবীর ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং এটি রাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার এক অনিবার্য আইনি লড়াইয়ের পূর্বাভাস। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি ট্রিজন বা রাষ্ট্রদ্রোহ। আর বাংলাদেশে প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতির অন্দরমহলের এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। গত 18 মাস ধরে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে তাকে কিভাবে কার্যত বন্দী করে রাখা হয়েছিল তার বর্ণনা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে না দেওয়া, তাকে অন্ধকারে রাখা এবং তার উপর মানসিক নিপীড়ন চালানো, হত্যার হুমকি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইনজীবী মহসিন রশিদ যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি ছিলেন একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। সেই রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা, নীতিগত সিদ্ধান্তে তাকে পাশ কাটিয়ে যাওয়া এবং তার অনুমতি ছাড়াই একের পর এক অধ্যাদেশ জারি করা ছিল সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু ইউনূস সরকার তাকে একটি পুতুলে পরিণত করার চেষ্টা করেছে। প্রেস উইং প্রত্যাহার করে নেওয়া, ফটোগ্রাফারদের সরিয়ে দেওয়া এবং সরকারি ক্রোড়পত্রে রাষ্ট্রপতির বাণী এবং ছবি নিষিদ্ধ করার মতো কুৎসিত ঘটনাগুলো প্রমাণ করে যে তারা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রপতির অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিল। এটি কেবল একজন ব্যক্তিকে অপমান নয়, বরং রাষ্ট্রের প্রধানকে অথবা প্রতীককে ধূলিসাৎ করার নামান্তর। বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে অপসারণ, এমনকি প্রাণনাশেরও চেষ্টা। 2024 সালের 22 অক্টোবরের সেই বিভীষিকাময় রাতে মব তৈরি করে বঙ্গভবনে হামলা চালানোর যে নাটক সাজানো হয়েছিল তা রাষ্ট্রদ্রোহের এক জীবন্ত দলিল। রাষ্ট্রপতি খুব চমৎকার বর্ণনা দিয়েছেন, এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে ছিল ইউনূস সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত, ইউনূসের প্রেস উইং এর কাজ এবং ইউনূসের যারা উপদেষ্টা ছিল তাদের সকলে এর মধ্যে অংশ নিয়েছিল। যেমন প্রথম আলো, ডেইলি স্টার আগুন লাগার সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি, এই সময়ও যখন বঙ্গভবন আক্রান্ত হয়েছিল তখনও তারা এই মবকে উস্কে দিয়েছিল বঙ্গভবন দখল করার জন্য, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য। কেউ যদি সংবিধান রহিত বা স্থগিত করার ষড়যন্ত্র করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। ইউনূস সরকার একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতির পদে বসানোর যে প্রস্তাব দিয়েছিল তা এই ষড়যন্ত্রেরই অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। রাষ্ট্রপতিকে চোর আখ্যা দেওয়া, তাকে ভয়ভীতি দেখানো, জিম্মি করে নথিতে সই করানো কোনো সাধারণ অপরাধ নয়। সেই সংবিধানের দোহাই দিয়ে বা যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে ইউনূস সরকার ক্ষমতায় বসেছিল সেই রাষ্ট্রপতিকে অকার্যকর করে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের শপথ ভঙ্গ করেছে। শপথ ভঙ্গের এই দায় এবং সংবিধান লঙ্ঘনের অপরাধ তাকে কাঠগড়ায় দাঁড় করাবে আজ কিংবা কাল। রাষ্ট্রদ্রোহ এমন একটি অপরাধ যা কখনো তামাদি হয় না। ইউনূসের অপরাধের ফিরিস্তি কেবল সাংবিধানিক লঙ্ঘনে সীমাবদ্ধ নয়, বিদেশি শক্তির প্রেরণক হিসাবে তিনি বাংলাদেশের স্বার্থ বিরোধী যেসব পদক্ষেপ নিয়েছেন, চুক্তি করেছেন, তাও তদন্তের দাবি রাখে। তার শাসনামলে 14-15 বার বিদেশ সফর করলেও তিনি একবারও রাষ্ট্রপতিকে অবহিত করার প্রয়োজন মনে করেননি, যা রুলস অব বিজনেস এবং সাংবিধানিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। তাছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই অর্থ পাচার, দুর্নীতির একাধিক মামলা চলমান ছিল। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, বিদেশের সঙ্গে গোপন বা অসম চুক্তি করার অভিযোগগুলো এখন একে একে সামনে আসছে। মব লেলিয়ে দিয়ে মানুষ হত্যা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার যে সংস্কৃতি তিনি চালু করলেন তার জন্য তাকে জবাবদিহি করতেই হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ করে তবে রাষ্ট্রপতির উপর এই মানসিক নির্যাতন, হত্যা চেষ্টা এবং সংবিধানকে পদদলিত করার অপরাধে আওয়ামী স্টাইলে স্থানীয় সরকার নির্বাচন করতে যাচ্ছে বিএনপি। মির্জা ফখরুলের একটা বক্তব্যে আমরা কঠিন প্রতিবাদ করব। দর্শক, মির্জা ফখরুল বলছেন দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কিনা সে সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনে। মির্জা ফখরুল, যিনি স্থানীয় সরকার মন্ত্রী, দেখেন দলীয় সরকারে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এই সিদ্ধান্তটি ইউনূস সরকার অলরেডি নিয়েছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না, স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। এর আগে যেটা ছিল, আওয়ামী লীগ স্থানীয় সরকার কাঠামোগুলো ধ্বংস করতে, সবগুলো দলীয়করণ করতে যে উদ্যোগ নিয়েছিল, স্থানীয় সরকার এবং সামাজিক বিভাজন তৈরি করতে, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক বিভাজন ছড়িয়ে দিতে, স্থানীয় সরকার বডিটা যেরকম ছিল পুরোপুরি একদম ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। ওখানে ওটা রাজনীতিকরণ করে, অথচ এটা নন পলিটিক্যাল একটা কার্যকর বডি ছিল। গ্রামে গঞ্জে যারা ভালো মানুষ তারা মেম্বার, চেয়ারম্যান হতো। আর এখন যে না, দলের কাছ থেকে যে নমিনেশন দিতে পারবে এবং দলকে খুশি করে যে নিতে পারবে সেই চেয়ারম্যান, আর নৌকা থাকলে তো কোনো কথাই ছিল না। তো যেটা ইউনূস সরকার জনগণের মতামতের ভিত্তিতে সলভ করে দিয়ে গেছে, সেটা আবার সংসদের অধিবেশনে কি? এটা কেমন ফাজলামি?
আর দেখেন, এটা স্পষ্ট বোঝা যায় সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনে বিএনপির যদি কোনো দুর্বিসন্ধি না থাকতো, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার ইচ্ছা যদি বিএনপির না থাকতো আওয়ামী স্টাইলে, তাহলে এটা তো মির্জা ফখরুল বলে দিতে পারতেন যে না, এটা তো সিদ্ধান্ত হয়েছে, দলীয় প্রতীকে হবে না, এটা তো সেটেলড না। এখন সংসদে সিদ্ধান্ত হবে, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সংসদে তো বিএনপি যা চাইবে সেটাই হবে, কারণ সংসদে 2/3 মেজরিটি বিএনপির। জামাত এবং এনসিপির সংসদ সদস্যরা বিরোধিতা করবে, কিন্তু লাভ নাই তো। এখানে জামাত এনসিপির লোকজন যতই চিল্লাচিল্লি করুক, না ভোট দিক, কোনো লাভ নাই। বিএনপি যে বিল পাশ করাতে চাইবে ওই বিল পাশ হবে। আর যদি বিএনপির দুর্বিসন্ধি না থাকতো এই বিল সংসদে উত্থাপনই করতো না। এটা জাস্ট ডক্টর ইউনূস সরকারের সময় সমস্ত অধ্যাদেশগুলো যে বৈধতা দেওয়ার বিষয় আছে, জাস্ট ওইগুলো উপস্থাপন করে বৈধতা দিত, এই শেষ ঝামেলা। কিন্তু না, এটা সিদ্ধান্ত নতুন করে নিতে চাচ্ছে। নতুন করে সিদ্ধান্ত নিতে চাও মানে বিএনপি যা চাইবে সেটাই হবে, কারণ সংসদে তাদের ব্রুট মেজরিটি, মোর দেন 2/3 মেজরিটি। অতএব স্থানীয় সরকার নির্বাচন যে আওয়ামী স্টাইলে দলীয় প্রতীকে করতে যাচ্ছে, দেখেন বিএনপির স্ট্যান্স ছিল, বিএনপি যুগ যুগ ধরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে করার পক্ষে ছিল এবং এভাবেই করে আসছিল। এবং বিএনপি নির্দলীয় যখন দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকার নিয়েছে তখন এর তীব্র প্রতিবাদ করেছিল বিএনপি। এখন বিএনপি নিজেরাই দলীয় প্রতীকে করতে চায়, কারণ এখন তারা ক্ষমতা, এখন তাদের স্বার্থ। বুঝতে পারছেন প্রতারণা, ধান্দাবাজি কত প্রকার কি, মুনাফিকি কত প্রকার কি। রাজনীতিতে যদি মুনাফিক দেখতে চান বিএনপিকে দেখেন, বিএনপির চাইতে কোনো মুনাফিক পার্টি বাংলাদেশে নাই। 2024 সালের জুলাই আগস্টে নির্বিচারে পুলিশি স্থাপনাগুলোতে হামলা ও পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্তে মাঠে নামছে পুলিশের একাধিক টিম। বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব ঘটনার তদন্তে ছিল চরম আপত্তি, কিন্তু নতুন নির্বাচিত সরকার এসব পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গ্রিন সিগন্যাল দিয়েছে। গ্রিন সিগন্যাল পেয়ে পুলিশ শুরু করেছে ছায়া তদন্ত, সংগ্রহ করছে সিসিটিভির ফুটেজ ও আলামত। পুলিশের একাধিক সূত্রগুলো বলছে 2024 সালের আগস্টে থানা থেকে লুট হওয়া যেসব অস্ত্র এখন উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারে মেসিভ ট্রাইবের পরিকল্পনা আছে। সাথে একই সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হতে পারে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করছে অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে জুলাই অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু সেই অধ্যাদেশে রেখে গেছে এক বিরাট ফাঁক ও প্যাচ। সেই প্যাচের মধ্য দিয়ে পুলিশ হত্যাকারীদের বিচার করা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2024 সালের 20 জুলাই সারা ঢাকা শহর ছিল উত্তাল। সেদিন সকালে রায়েরবাগ এলাকায় এমন একটি ঘটনা ঘটে যা ছিল বীভৎস। টুরিস্ট পুলিশের এএসআই মোহাম্মদ মুক্তাদির মাতুয়াইলের বাসা থেকে অফিস ধরতে পল্টনের পথে রওনা হন। পথে তার পরিচয়পত্র দেখার পর একদল মানুষ তাকে পিটিয়ে হত্যা করে। এরপর মরদেহ রায়েরবাগ ফুটব্রিজে ঝুলিয়ে রাখে কয়েক ঘন্টা। একই বছরের 4 আগস্ট সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সহ 15 জন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। তাদের কারো কারো লাশ গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়, কারো লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সেই তদন্ত এক কদমও এগোয়নি। একই দিন কুমিল্লার ইলিয়াটগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হন। পরদিন 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় হামলা করা হয়। 4 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার পর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। থানায় দায়িত্ব পালনরত অবস্থায় পিটিয়ে হত্যা করা হয় কনস্টেবল আব্দুল মজিদকে। সেই হত্যার ঘটনায় 2024 সালের 23 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন কনস্টেবল আব্দুল মজিদের স্ত্রী শাহজাদি বেগম। কিন্তু অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনামলে এই মামলাটির তদন্ত শুরুই হতে পারেনি। দর্শক, জুলাই আন্দোলনে হামলায় আসলে কত পুলিশ মারা গেছেন তা নিয়ে আছে বিতর্ক। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে তখন দেয়া এই হিসাব অনুযায়ী 2024 সালের 20 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে এসব পুলিশ সদস্য মারা যান। 44 জনের মধ্যে সবচেয়ে বেশি 25 জন পুলিশ সদস্য মারা যান 5 আগস্ট। আগের দিন 4 আগস্ট মারা যান 15 জন। অঞ্চলভেদে নিহতদের সংখ্যা বিশ্লেষণে দেখা যায় ঢাকা মহানগর এবং সিরাজগঞ্জ জেলা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। ঢাকা মহানগরে 14 জন এবং সিরাজগঞ্জে 14 জন পুলিশ নিহত হন। পুলিশ কর্মকর্তারা অবশ্য এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা আরো অনেক বেশি। দৈনিক দেশ রূপান্তরের এক রিপোর্টে বলা হয়েছে পুলিশ অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি তুলেছিল, কিন্তু ডক্টর ইউনূসের প্রশাসন তা আমলে নেয়নি। উল্টো স্বঘোষিত পুলিশ হত্যাকারীদের দায় মুক্তি দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল অন্তর্বর্তী সরকার। নোয়াখালীর সোনাইমুড়ি থানা পুলিশের এক কনস্টেবলকে হত্যার অভিযোগে 2024 সালের 12 অক্টোবর এক কিশোর ও 2 তরুণকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছিল। এই ঘটনায় সরকার তখনকার মিত্ররা
বেশ ক্ষেপে যায়। দুদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। 2024 সালের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ঘটনা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হচ্ছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, তার বিভিন্ন ইস্যু সবাই তুলে ধরতেছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।